করে ড্রাইভ করছি। হঠাৎ একপাশে চোখ পড়লো, দেখি ঐশী একটা ছেলের সাথে পার্কের বেঞ্চে বসে আছে। আমি এটা দেখে গাড়ি ব্রেক করলাম, আর গাড়ি ব্রেক করতেই স্যার বলে উঠলো, শাহরিয়ার কোনো সমস্যা? না স্যার। যাও তাহলে, দেরি হয়ে যাচ্ছে। আমি এটা দেখে নিশ্চুপ হয়ে গেলাম। এতক্ষণ হাসি খুশি ছেলেটা এখন চুপচাপ হয়ে গেল। নিজের প্রিয় মানুষকে অন্যের পাশে দেখবো সেটা কখনোই ভাবতে পারিনি। ওইদিকে ঐশী, আচ্ছা সানি, আমরা তো বন্ধু তাই না? আর শোনো, তোমায় কিছু কথা বলবো। বলো। তোমার সাথে কি শাহরিয়ার ভাইকে মিলে তোমার চেয়ে কত বছর বড়, আর তুমি যদি ডাক্তার হও তাহলে কি তোমার সাথে যায়? কথাটা শুনে ঐশী চুপ করে রইল, আর ঐশীকে চুপ থাকতে দেখে সানি আবার বলল, আরে তুমি এত সুন্দর একটা মেয়ে, আর তোমার সাথে কি ওই কালো ছেলে মানায় না? কিন্তু সে খুব ভালো। আজকাল ভালো বলে কোনো কথা নেই, আর সমাজে চলতে গেলে আমার মতো স্টাইল ছেলে দরকার। আজকে যেতে হবে, আল্লাহ হাফেজ। আর শোনো, এদিকে আমি ঐশীকে এই অবস্থায় দেখে খুব কান্না পাচ্ছে। কিন্তু ওই যে একটা কথা, ছেলেদের কখনো কান্না করতে নেই। ছেলেদের চোখে কান্না মানায় না, কারণ তারা পুরুষ। যে ছেলেটা বাসায় কোনো কাজ করে না কিন্তু পরিস্থিতির শিকার হলে সবকিছু করতে পারে, হ্যাঁ এটাই ছেলে। একটা ছেলে কখনো তার ভালোবাসাকে পরিবারের জন্য ছেড়ে যায় না, কিন্তু একটা মেয়ে পরিবারের জন্য ঠিকই চলে যায়। হয়তো আপনারা বলতে পারেন ছেলেরা কি তার পরিবারকে ভালোবাসে না, কিন্তু দিন শেষে দেখবেন একটা ছেলে পরিবারকে যেমন ভালোবাসে ঠিক তেমনি প্রিয় মানুষটিকেও ভালোবাসে। যার জন্য নিজের পরিবার ছাড়লাম, সবকিছু ছেড়ে তাকে নিয়ে চলে আসলাম। আর সেই ঐশী একটা ছেলের সাথে পার্কে, না এটা কি করে মেনে নেওয়া যায়। আমি কোনো মতে মিটিং শেষ করে সন্ধ্যায় নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড়ে এসে বসে বসে কান্না করতে লাগলাম, যার জন্য নিজের লাইফ পরিবর্তন করলাম। আর সে অন্য একটা ছেলের সাথে। আজ পর্যন্ত আমি তাকে বকা পর্যন্ত দেইনি, হ্যাঁ এখনো দিব না। তুমি যা চাও তাই হবে। আমি না হয় অজানা রাজ্যে হারিয়ে যাব। এসব ভাবতে ভাবতে কখন যে রাত 11টা হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি উঠে বাসার দিকে হাঁটা দিলাম। রাস্তার একপাশে দিয়ে হেঁটে যাচ্ছি আনমনে, আর আজকের ঘটনা মনে করছি। আমি হেঁটে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম। একটু পর ঐশী এসে দরজা খুলে দিল, আর আমাকে দেখে বলল, অফিস শেষ হয় বিকাল 5টায়, আর তুমি রাত 11টায় আসলে। আমি কোনো কথা না বলে ভিতরে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। আর তখন ঐশী আমার কাছে এসে বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, আর চলো খাবার খাবা। আমি বাইরে থেকে খেয়ে আসছি। কেন, তুমি জানো না আমি তোমায় ছাড়া খাই না? আমার শরীর খারাপ লাগছে, ঘুমাবো। আজকে তুমি এমন করছো কেন, কি হয়েছে? খুব ঘুম পাচ্ছে। আমি কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। ঐশীও না খেয়ে শুয়ে পড়ল। সকালবেলা ঘুম ভাঙলো আজানের সময়। আমি উঠে পড়লাম, দেখি ঐশী এখনো ঘুমিয়ে আছে। আমি চুপচাপ ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে চলে আসলাম। বাহিরে এসে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে পার্কের রাস্তায় হাঁটতে লাগলাম। একা একা, এখন ভোর, তাই তেমন লোকজন নেই। আমি পার্কের রাস্তায় হেঁটে চলছি, ভালোই লাগছে পরিবেশটা, নিবিড় আর ঠান্ডা বাতাস বইছে। তখনই আমার ফোনে কল আসলো। আমি ফোনটা বের করে দেখে ঐশী কল দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম, আর তখনই ওপাশ থেকে বলতে লাগলো, আমাকে না বলে চলে গেলে কেন, আর খাবার খেয়ে গেলে না কেন? তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি, আর আমার অফিসে কাজ আছে। আমি কি করলাম বলবে একটু? আরে তুমি আবার কি করবা, আর খাবার খেয়ে কলেজে যাও। বাই, আমি বিজি আছি। আমি কল কেটে দিলাম। তারপর ফোনটা সাইলেন্ট করে পকেটে রাখলাম। খুব খিদে পেয়েছে তাই পার্ক থেকে একটা রেস্তোরাঁয় আসলাম। এসে সকালে নাস্তা করে অফিসে চলে আসলাম। অফিসে এসে আমি ডেস্কে বসে কাজ করছি, কিন্তু কাজে মন বসছে না। কি করব, তখনই রাফা আসলো আর বলল, এই যে স্যার, মন খারাপ কেন? আরে না। স্যার বলছে আজকে তুমি আর আমি আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ। ও গুড। হাতের কাজগুলো শেষ কর, দুপুরের দিকে বের হব। আচ্ছা বন্ধু, তোমার যে মন খারাপ আমি বুঝতে পারছি। এখন বল কি ব্যাপার? আসলে তারপর আমি রাফাকে সব বললাম। সব শুনে রাফা ঐশীর উপর খেপে গেল। ঐশীকে মনে হচ্ছে ইচ্ছে মতো থাপ্পড় দেই। আচ্ছা যাও, আমি হাতের কাজগুলো শেষ করি। আর আমার একটা উপকার করবা? কি বল? ঐশীর সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, তোর দুলাভাইকে বলবো, তুই চিন্তা করিস না। ধন্যবাদ। আর এই নে সেই বাড়ির কাগজপত্র। আমি কিছু কাগজপত্র আগে তুলে রেখেছিলাম, এবার বাকিটা তোর জামাই করবে। ঠিক আছে। আর শোন, 2 দিনের মধ্যে কাজটা করতে বলবি প্লিজ, কারণ এই তারিখ ঐশীর জন্মদিন। আমি চাই এই দিনে উপহার দিতে। আচ্ছা ঠিক আছে, এবার কাজ কর। এরপর রাফা চলে গেল। ও আপনাদের বলা হয়নি, রাফার হাজবেন্ড পুলিশ, তাই কাজটা করতে বেশি সমস্যা হবে না। আমি কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তারপর ক্যান্টিন থেকে কিছু খেয়ে অফিসের গাড়ি নিয়ে বের হলাম আমি আর রাফা। আমি গাড়ি ড্রাইভ করছি, আর তখন রাফা বলল,
দোস্ত, ঐশীর কলেজের সামনে দিয়ে যা। কেন? অনেকদিন দেখি না, যা কিন্তু ভাই প্লিজ। এরপর আমি গাড়িটা কলেজের সামনে দিয়ে নিয়ে যেতে লাগলাম। তারপর আমরা যেতেই দেখি কলেজ ছুটি হয়েছে। আমি গাড়িটা একটু দূরে দাঁড় করালাম। আমি আর রাফা গাড়িতে বসে আছি। হঠাৎ দেখি ঐশী কালকের সেই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলে যাচ্ছে। মনে হয় পার্কের দিকে যাচ্ছে। আমি রাফার দিকে তাকালাম, দেখি মাথা নিচু করে আছে আর আমাকে বলল, দোস্ত, আমি বুঝতে পারিনি রে। আরে ধুর, বাদ দে। চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে পরে কথা বলবো। এরপর আমি আমাদের কাজের উদ্দেশ্যে যেতে লাগলাম। ওদিকে ঐশী আর সানি হেঁটে হেঁটে পার্কে চলে গেল। পার্কে তারা একটা জায়গায় বসলো। আর তখন সানি বলল, একটা কথা বলবো। বলো। আমি তোমায় খুব ভালোবাসি। কিন্তু এটা হয় না। তুমি আমার কাছে চলে আসো। আর শাহরের মনে হয়তো বাবার সম্পত্তির জন্য এমন করেছে। না, কিন্তু চলো দুজন মিলে শুরু থেকে শুরু করি। আমাকে সময় দাও কয়েকদিন। আচ্ছা শোনো, আমি তোমাদের জন্য ডিভোর্স লেটার তৈরি করব। আমার কাকা উকিল। এত তাড়াতাড়ি না, আমি বললে তারপর। আচ্ছা চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। না, লাগবে না, আমি রিক্সা নিয়ে চলে যাব। ঠিক আছে। এদিকে আমি মিটিং এ বসলাম। মিটিং শেষ হলো বিকালে। তারপর আরো কিছু কাজ করে সন্ধ্যাবেলায় অফিসে আসলাম। তারপর কাগজগুলো রেখে স্যারের রুমে গেলাম। স্যার, আসবো? আসো, তোমার জন্য অপেক্ষা করছি। আমি গিয়ে ফাইল জমা দিলাম আর স্যার দেখতে লাগলো। কিছুক্ষণ পর স্যার বলল, গুড, তোমার জন্য আমাদের কোম্পানি কাজটা পেয়েছে। স্যার, এই কোম্পানির আরেকটা শাখা আছে না? আছে, এটা তো রাঙামাটি। কেন? স্যার, আমাকে ট্রান্সফার করে দিন রাঙামাটি প্লিজ। কিন্তু কেন? স্যার, এমনি ওখানে একা থাকতে চাই, প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এই অফিসের ম্যানেজার হিসেবে পাঠাচ্ছি। আর ওখানে একটা লোক দরকার। স্যার, সাকিব কবে দেশে আসবে? আরও নাকি 2 বছর থাকবে। ও আচ্ছা স্যার, আমি 2 দিন পর যাব, আপনি ব্যবস্থা করে দিন। আচ্ছা, তোমার ম্যাডাম কিন্তু যেতে বলেছে, সবসময় তোমার কথাই বলে। স্যার, যাওয়ার আগে দেখা করে যাব, চলুন বাসার দিকে যাই। চলো। এরপর স্যারকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ড্রাইভার আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে স্যারকে নিয়ে চলে গেল। আমিও চলে আসলাম বাসায়। বাসায় এসে কলিং বেল দিলাম। একটু পর ঐশী এসে দরজা খুলে দিল। আমি কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি ঐশী দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি প্রচুর রেগে আছে। কিন্তু আজ কেন জানি ওর রাগ আমার কাছে ভালো লাগছে না। আগে থাকলে হয়তো আমি রাগ ভাঙাতাম। আমি শুয়ে পড়লাম আর ঐশী এসে বলল, কি হয়েছে? কিছু না। আমার ভুলটা কোথায়? আরে তুমি কেন ভুল করবা? তাহলে আগের মতো আদর করো না কেন? আর খাবার খাও না কেন? আচ্ছা, খাবার দাও। আসো। তারপর ঐশী খাবার দিল। আমি উঠে বসলাম আর খাবার খেতে লাগলাম। অল্প খাবার খেয়ে শুয়ে পড়লাম আর তখন বলল, আমাকে একবার বললে না আমি খেয়েছি কিনা? সরি, মনে ছিল না। আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো। ঐশী কান্না করছে। আমি মনে মনে বলতে লাগলাম, কেন এই মিথ্যে নাটক করছো? সরাসরি বলে দিলেই তো পারো। আমি আর তোমাকে বেশি দিন জ্বালাবো না। তোমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার আমি দিব, যেটা তুমি চাচ্ছ, তবে সারা জীবন দূর থেকে ভালোবাসবো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আর মাঝরাতে ঘুম ভেঙে গেল। পাশে দেখি ঐশী ফোন টিপছে। আমি হালকা উকি দিয়ে দেখি কারোর সাথে চ্যাট করছে। আমার তখন মনে হচ্ছিল আমি একটা অপদার্থ। নিজের বউ অন্য কারোর সাথে চ্যাটিং করছে, এর চেয়ে কষ্ট আর কি হতে পারে। আমি চুপচাপ কান্না করতে লাগলাম। নিজের সবটা দিয়ে ঐশীকে ভালোবেসেছিলাম, কিন্তু ঐশী এতটা নিচে নামতে পারে আমি কখনো কল্পনা করতে পারিনি। কি দোষ আমার? আমি তো ভালোবেসেছিলাম। সেই রাতে আর ঘুম হলো না। রাত প্রায় 4টার দিকে ঐশী ঘুমিয়েছে, আমি ঘুমাইনি। আমি ফজরের আজানের সময় উঠে চুপচাপ রেডি হয়ে নিলাম। তারপর রেডি হয়ে বাসা থেকে বের হয়ে নামাজ পড়ে পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সকালে নাস্তা করে অফিসে চলে আসলাম। অফিসে এসে কাজে মন দিলাম। আর একটু পর রাফা আসলো আর আমাকে বলল, দুপুরে থানায় যেতে বলছে। তার মানে একদিনের মধ্যে কাজ শেষ? দেখতে হবে না জামাইটা কার। আমি আজকে চলে যাব রাতে। আজকেই যেতে হবে? কালকে তো ঐশীর জন্মদিন। আর শোন, ঐশী যে ছেলেটার সাথে কথা বলে তার নাম সানি, বাসা এই জায়গায়। আরে ওই ছেলের ঠিকানা দিয়ে আমি কি করব? তবুও জেনে রাখ, আর ছেলেটা ভালো না। ও শোন, তুইও সাথে যাবি থানায়। না, আচ্ছা ঠিক আছে, এখন কাজ কর। এরপর রাফা চলে গেল আর আমিও কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তারপর স্যারের রুমে গেলাম। স্যার বলল, এই না তোমার টিকিট, ভোর 4টায় বাস ছাড়বে। আর এই যে ফাইল, আর এখানে তোমাকে রাজু নামে একটা ছেলে রিসিভ করবে। ওকে স্যার, এই নিন এই মাসের সমস্ত হিসাব। আর পিয়নের দিকে একটু খেয়াল রাখবেন, লোকটা সুবিধার না। আচ্ছা, আর যাওয়ার সময় আমার বাসা হয়ে যেও। ওকে স্যার, যাই তাহলে।